হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রি করে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতেই চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কি যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিক থেকে জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। আজকের গল্প পাঠে শুভময়, শ্রমিক, সুমনা, সম্পাদনা এবং পোস্টার ডিজাইন তমাল। গল্পের সূত্রধার আমি মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তরমুখে চলেছিল। সমস্ত আপিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাগড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার প্রাণে চেয়ে বলে উঠল, আরে খগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আরেকটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত। তা সে বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গেই যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তার রহস্যজনক কথাটার মানে কি? ওটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যা স্থিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো চলো ফিরে যাই। আমার বাঙালি খাটে বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল। ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর দিক থেকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড,
তার ওপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণপ্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল। নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই। ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান ও গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটি খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কিনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, চমৎকার, বাহ কি সুন্দর। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নিমন্ত্রণ রইল। তথাস্তু, আমি আসলাম তাহলে। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, শুকনো মুখ, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুমই হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, বিষম বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনাটা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। আমি ঘুমোতে পারিনি। ওই খাটের ওপরে সে ওই শুয়ে খাটের ওপর হঠাৎ আমি মধ্যরাতে শুয়েছিলাম। তার মনে হলো কে যেন হঠাৎ মধ্যরাত্রে আমার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলাম, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়লাম। আর খানিক পরেই আবার ঘুম ভেঙে গেল। কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মার করে উঠে আমি আলো জ্বাললাম। না, সব কিছু নিঃশব্দ, নিথর। কোথাও এতটুকু শব্দ নাই। আমি আবার শুয়ে পড়লাম। এবার আলো আর নেবালাম না। ভোররাতে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপধ্বনিতে আমার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। বলেছিলাম তো তোমায় প্রথমে, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এইবার বোঝো। দেখো খগেন, তোমায় হয়তো ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মোর ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই।
আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব, দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস? আরে কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য তার বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পদপানে চেয়েছিল। সে সল্লাসে চিৎকার করে উঠল, আরে সুস্বাগতম, 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 এসো এসো এসো। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গণ্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখ দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে। তা আমার কথা যদিও শুনেছে। বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকায় খাট বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। ক্রমে রাত বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি সেই অপদেবতা আমার গলাটি দিল টিপে। কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হয় আমি শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সবাই ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসল। হ্যাঁ, ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার দুকাতে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, এই খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছলাম। ওহ, যা ভয় পেয়ে গেছিলাম! তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমোও, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। তাছাড়া আমার এখন আর ঘুম হবে না। ভীতু কোথাকার। আমি ও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউই একটি কথাও কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। বোধহয় তারাও যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্যারে বলে উঠলাম, কে কে ওখানে, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ইরি করে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতেই চায় না। ওহ, সে কি বিকট শব্দ! বোধ হলো কি যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিক থেকে জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন অজ্ঞাত বেদনা সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে
আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা কিছু বেশি ছিল, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে 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 ওখানে, কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে মরছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটা ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটি ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে একজন বসেছিল, স্ত্রী হবে বোধহয়। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটখানা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুলি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গিয়েছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধহয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। হ্যাঁ, আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো চারিদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ? সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা দুজনে নাকি সদর দরজায় এসে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করবার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। হ্যাঁ, আমি কোথায়? আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা। খাটটা বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি ভদ্রলোক সেটা কিনে নিয়ে গেলেন। যাক, মাস থেকে কিছুটা লাভই হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত ওটা হয়তো বিলিয়েই দিতে হতো। এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। এই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেননি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে।
এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। সতীশের চরিত্রে শুভময় মণ্ডল, সতীশের মা সুমনা কুণ্ডু, খগেন অর্থাৎ কথকের চরিত্রে সমীক চক্রবর্তী, সম্পাদনা এবং পোস্টার ডিজাইন তমাল কুণ্ডু, গল্পের সূত্রধার আমি মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.